নমস্কার। 23 জেলার টেট উত্তীর্ণ এবং যারা আগামী দিনে টেট দেবে, অনেকে লাইভ দেখছেন, প্রত্যেকের জন্য শুভকামনা। আমি আজকে বেসিক্যালি পুরোটাই আমি পিটিআর মানে চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একটা কথা বলবো, যেগুলো কিছুটা হলেও সবার জানা দরকার আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ব্যাপারটা যেটা বলছিলাম, যে চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগে যে প্রায় 58,000-এর মতো ফর্ম ফিল আপ হয়েছে। তো আমাদের কিন্তু ধারণা এত ছিল না, পরিষ্কার কথা। অন্তত ওই 30-35 হাজার হয়তো হতো জেনুইন যারা টেট উত্তীর্ণ, ডিএলএড টেট উত্তীর্ণ। কিন্তু দিনের শেষে দেখতে পেলাম প্রায় 57,800, প্রায় 58,000-এর কাছাকাছি কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ মৃত্যুঞ্জয়। তো এতটা কিন্তু বেশি হওয়ার কথা ছিল না, কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে দিকে দিকে প্রাইমারি ইন সার্ভিস যারা প্রাইমারির শিক্ষকতা করছেন যারা, তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। মানে অনেকেই অংশগ্রহণ করছেন, মানে করেছেন, মানে অলরেডি অ্যাপ্লিকেশন করেছেন তারা। তো প্রত্যেকেই নিজের নিজের জায়গা দিয়ে চেষ্টা করবে। আমাদের যে লক্ষ্য, মানে আমাদের যে ভাবনা আছে, আমরা কিন্তু আমাদের শেষ মানে শেষ বিন্দু দিয়েই চেষ্টা করব। প্রত্যেক 23 জেলার ডিএলএড টেট উত্তীর্ণ যারা আছেন, প্রত্যেককে বলবো যে সাহায্যের হাত বাড়িয়ে দিন। এই মামলাটা খুব বড় মামলা, আর এই মামলা কিন্তু প্রাইমারি পর্ষদের কাছ থেকে আমরা খুব হেল্প পাবো না, ঠিক আছে? কারণ তাদেরকে প্রথম থেকেই বাদ দিতে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা কিন্তু বলেছে আলাদা করে কোনোভাবে যেতে হয়েছে ইন সার্ভিস প্রাইমারি টিচারদের জন্য, যারা নিয়োগে অংশগ্রহণ করছেন। সবাই চেষ্টা করছে বেটার বেটার জায়গায় আসার জন্য। আমরাও চেষ্টা করব আমাদের জায়গা থেকে কি করা যায়। আজ যে কথাটা বলছিলাম, গতকাল কলকাতার এতে শান্তিপূর্ণ কর্মসূচি হয়েছে। আপনারা যারা আসতে পারেননি, তো কিছু বলার নেই তাদের জন্য। শুধু এটাই খারাপ লাগে যে এই যে নোটিফিকেশান পেয়েছেন আপনারা বা আমরা পেয়েছি, এই নোটিফিকেশানের পিছনে অনেক অনেক পরিশ্রম আছে, যেগুলো একটা একটা দিন একটা একটা দিনে মানে আমরা কি করেছি, যারা সক্রিয় থাকি, অনেকেই তো সক্রিয় থাকে না, কিছুদিন সক্রিয় থাকে তারপর হারিয়ে যায়। তো এইভাবে সঙ্ঘবদ্ধতা রেখে কলকাতার বুকে বিধানসভা অভিযান, কলকাতার বুকে করুণাময়ী এপিসি ভবন অভিযান, কলকাতার বুকে দুবার ধর্না ছাড়াও বিকাশ ভবন, নবান্ন, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কর্মসূচি রেখেছি। তো একটু একটু করে এই 2.5-3 বছরের মাথায় এসে শেষ পর্যায়ে যখন সবাই সংঘবদ্ধ ছিল, পরপর যখন আমরা আমাদের দাবি, ন্যায্য দাবির স্বতঃস্ফূর্ত লড়াই রাজপথে দেখিয়েছি, যে কোনো পর্যায়ে গিয়ে দেখিয়েছি, নোটিফিকেশনটা কিন্তু এলো। তো সেটা খুবই কম ভ্যাকেন্সি। আপনারা দেখেছেন আজকের সংবাদপত্রে, মিডিয়াতে, যে কিছু ভ্যাকান্সি বাড়লেও বাড়তে পারে। যদিও আমার কাছে সেরকম কোনো খবর নেই, তবুও এটা স্বাভাবিক, এটা খুব ন্যাচারাল বিষয় যে 5-10 হাজার ভ্যাকান্সি বাড়তেই পারে। এটা সত্যি কথা বলতে বাধা নেই। সরকার বলে নয়, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী যদি ভাবেন যে ভ্যাকান্সি বাড়াবো, বাড়াতে পারেন, এটা কিন্তু ন্যায্য অধিকার আমাদের। ভ্যাকান্সি ইচ্ছে করলে, যে আমাদের প্রাইমারিতে 5ম শ্রেণী আমরা ইনক্লুড করেছি, সেই সংবাদগুলো এখন রিসেন্ট এত বছর পর আবার সেগুলো সামনে আসছে। এর থেকে কিন্তু সরকার চাইলে 10-20 হাজার ভ্যাকান্সি কিন্তু যে কোনো মুহূর্তেই কিন্তু এটা পোস্ট ক্রিয়েট করতে পারেন। আজকে প্রায়
প্রায় 2000-এর কাছাকাছি যারা আছে মানে 20-22 সেশনে 2014 টেট এবং পরবর্তীতে 2022-এর রিক্রুটমেন্ট, যেটা 14-17 রিক্রুটমেন্ট, 20-22 যে সেশনের ডিএলএড, তাদের নিয়ে একটা সমস্যা ছিল। তো তারা কিন্তু মামলায় জিতে গেছে এতদিন পর প্রায়। তো তাদের কিন্তু যে ভ্যাকান্সি দেওয়ার কথা, প্রত্যেকে হয়তো সে তারা চাকরি পাবে। তো তারা কি, সরকার তাদের আমাদের পোস্ট থেকে তো আমাদের আর কোনোভাবে নিতে নিতে দেবো না। আমাদের যে 13,421টা ভ্যাকান্সি, এর থেকে 20-22-এর তো ভ্যাকান্সি দেওয়া সম্ভব আমরা দেবো না। কিন্তু তাদের সুপার নিউমেরিক মানে আলাদা করে তাদের পোস্ট তৈরি করছে। সরকার চাইলে কি না পারে, সরকার আর্গুমেন্ট করছে যে আমরা নতুন করে পোস্ট ক্রিয়েট করে তাদেরকে চাকরি দেব। আর দীর্ঘদিন অপেক্ষায় করে যারা 5 বছর অপেক্ষা করে পরে পরীক্ষা দিল, রেজাল্ট পেয়ে অলরেডি 3 বছর পেরিয়ে গেছে, এখনো একজনও ইন্টারভিউ বোর্ডে যেতে পারেনি। এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে দুটো টেট, একটা 2017, এই 2022-এর টেট এবং 2023-এর টেট, এই প্রথম কোনো দুটো টেট নিয়োগ না পেয়ে রিক্রুটমেন্ট প্রসেসে আসছে। এবং যে ভ্যাকান্সি দিয়েছে, দেখুন আমি প্রতিবাদ করছি বলে আমি হয়তো সকলের চোখের সামনে থাকছি, কিন্তু প্রত্যেকেই কিন্তু আমরা নিজের জায়গায় জায়গায় বুঝতে পারছি যে এই 13,000 ভ্যাকান্সি এটা একবারে যৎসামান্য ভ্যাকান্সি, এটা একদম নামমাত্র ভ্যাকান্সি পুরো একেবারে। এই ভ্যাকান্সি এই এত বছর পরে এই ভ্যাকান্সিটা কিন্তু আশা করা যায় না। অনেকে হয়তো একটা ভ্যাকান্সির জন্য লড়াই করছে, কিন্তু যে মেরিট লিস্ট বের হয়, মেরিট কোনগুলোকে মেরিট বলে আগে বুঝতে হবে। যে মেধা তালিকা বের হয় এখানে 13,000-এর মেধা তালিকা আমি বলতে পারি, এখানে আলাদা করে টেট উত্তীর্ণ যারা ডিএলএড পূর্ণ প্রশিক্ষণ হয়েছে প্রত্যেকেরই মেধা আছে, শুধু ভ্যাকান্সির অভাবে বাদ চলে যাবে তারা। প্রত্যেকের শুধু 13,000-এর মেধা থাকবে, বাদ বাকি 13,421 জনের মেধা আছে। 13,421 বাদ দিন, 13,422, 13,423, 13,425 এদের মেধা নেই। বিহারের মতো একটা গরিব রাজ্য বলে মানি আমরা, সেখানে টেট পাস মানেই চাকরি। এমনকি যদি সমীক্ষা করে দেখা যায়, অনেক শিক্ষিকারা, অনেক শিক্ষকরা এখানকার বিহারে গিয়ে চাকরি করছে প্রাইমারিতে। টেট উত্তীর্ণ মানে চাকরি দেয়া বিহার, আসামে। সেখানে আমাদের রাজ্যে এর আগে হয়েছে, এর আগে পর্যন্ত টেট উত্তীর্ণরা সবাই চাকরি পেয়েছে। কিন্তু এই 2022-এর সালে আর 2023 সালে এই প্রথম দুটো টেট সম্পূর্ণভাবে তাদের পুরো খালি মুখে রেখে দেওয়া হয়েছে। আজকে আন্দোলন করলেই বিরোধী তকমা লাগানো হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, বাঙালিরা মানে যতক্ষণ না পর্যন্ত নিজের ঘরে জল ঢুকছে ততক্ষণ পর্যন্ত বের হয় না রাস্তায়। মানে বন্যায় এসছে, পাশের বাড়ি ডুবে যাচ্ছে, তখন সচেতন হয় না। যতক্ষণ পর্যন্ত নিজের ঘরে না ঢুকছে ততক্ষণ পর্যন্ত কেউ বাইরে বের হয় না। আজকে গতকাল যে রাজপথের আমরা শান্তিপূর্ণ মিছিল করলাম, সেখানে আপনারা অনেকেই আসেননি, অনেক বিপ্লবীরা, সবার জন্য বলছি না, যারা সোশ্যাল মিডিয়াতে খুব বড় বড় ভাষণ দেয় বা যে কোনো কিছু বিপ্লব করে ফেলে, হ্যাঁ, তো কালকে কাউকে দেখা যায়নি। কালকে কারা এসেছিল? কালকে সুদূর বাঁকুড়া থেকে এসেছিল, সুদূর কোচবিহার থেকে এসেছিল যারা আসে। তো এখানে বোঝা যায় লড়াইটা প্রত্যেকে নিজের জন্য করছে। এত কম ভ্যাকেন্সিতে গতকাল তো একটা বড় জমায়েত করে দেখানো যেত, প্রত্যেকটা পেপারেই তো দেখিয়েছে যে আমাদের আন্দোলন কথা মিডিয়াতে তুলে ধরেছে। হ্যাঁ, তো সেই কথাটা বুঝতে হবে আগে। গতকাল অনেক দূর দূর থেকে কিন্তু এসেছিল, কিন্তু যে জমায়েত ঐক্যমঞ্চ বা যে জমায়েত 2022 সালে টেট উত্তীর্ণদের পক্ষ থেকে হয়, সেই জমায়েতটা কিন্তু ছিল না। কিন্তু স্বতঃস্ফূর্ততা ছিল অনেকের মধ্যে। অনেকে কাঁদছে, দাদা এই কম ভ্যাকান্সিতে কি হবে, এই দীর্ঘদিন অপেক্ষা করার পর যদি মেরিট থেকে বাদ হয়ে যায় বাড়িতে কি জানাবো। তো এখানে কেউই সেভ নেই, আমরা কেউই সেভ নেই। দেখুন প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কিন্তু লড়ছে। আজকে আমরা যারা অপেক্ষা করে আছি এই 7টা বছর, পাকা 7 বছর, যারা এই লাইনে আছে, আমাদের আর কি পাওয়ার আছে বলুন তো?
তাহলে আপনাদের কোনো রাজপথে নেমে লড়াই করতে কিসের ভয় এত? এটা তো বঞ্চনা হচ্ছে। এই যে নিয়োগ হচ্ছে, তারপর কবে নিয়োগ হবে আমরা কেউ জানি না। এই যে একটা নিয়োগ হচ্ছে, প্রায় 2022 সালে নিয়োগ হলো, অনেকে বলে 22 সালে নিয়োগ হয়েছে, তাহলে আপনি আবার বলছেন কেন? 22 সালের নিয়োগ হয়েছে, আবার 23 বাদ দিয়ে 24 বাদ দিয়ে 25-এ গিয়ে নিয়োগ হচ্ছে। তো অনেকেই জানে না এই 2022 সালের নিয়োগ কাদের হয়েছে। 2022 সালের নিয়োগ হয়েছে 2014 সাল এবং 2017 সালের প্রাইমারি টেট উত্তীর্ণদের নিয়ে। 17 সালের প্রাইমারি টেট উত্তীর্ণদের নিয়ে ভালো করে বুঝবেন। হয়তো পরে পরীক্ষা হয়েছে, 17 পরীক্ষাটা করানোর জন্য হয়নি, কিন্তু পরে হয়েছে। কিন্তু 18 সাল থেকে যারা প্রশিক্ষণ নিচ্ছে পরীক্ষা মানে শিক্ষক হওয়ার জন্য, 18 সাল থেকে যারা প্রশিক্ষণ ট্রেনিং নিচ্ছে যারা, তারা 18 সাল থেকে সুযোগ পায়নি। তারা 18 সাল থেকে হিসেব করুন। 18 সাল থেকে আপনি 22 ডিসেম্বর মাসে পরীক্ষা দিলে কত বছর হচ্ছে? এত বছর নতুনরা সুযোগ পায়নি। এবং সেই 22 স্টেটকে ফেলে রেখে আবার 23 স্টেট নেওয়া হলো। তারপর 23 গেল, 24 গেল, এই 25 যাচ্ছে, এই শেষের দিকে প্রায় 26 পড়লো, এই ইন্টারভিউ শুরু হলো। মাত্র 13,000 ভ্যাকান্সি। সব দিকে তো সব কিছু হচ্ছে, আমরা সেটা তো প্রতিবাদ করি না, কিন্তু রাজ্যের ভালো ভালো অনেক ভালো ভালো প্রকল্প আছে, সেটাও নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা বাহবা জানাই, কন্যাশ্রীর মতো এত বড় প্রকল্প রাজ্যে আছে, গর্ববোধ করি। কিন্তু সাথে সাথে নিয়োগটা তো দিতে হবে। গরিব মধ্য নিম্নবিত্ত বারের সন্তানরা আমরা প্রশিক্ষণ প্রাপ্ত ডিএলএড করে এবং টেট উত্তীর্ণ, এনসিটির গাইডলাইন মেনে, দিল্লি থেকে এনসিটির গাইডলাইন মেনে টেট উত্তীর্ণ হয়েছি। সরকার চাইলে প্রত্যেকেরই নিয়োগ দিতে পারে। 35,000-এর মতো আছে, 35,000 দিলে কি করবে? তারা তো প্রত্যেকেই সরকারের পাশে থাকবে, যে না আমি এই সরকারের আমলে আমি নিজের স্বপ্ন পূরণ করেছি, পরিবারের পাশে থাকতে পেরেছি, পরিবারকে সাহায্য করতে পারবো। তো 35,000 শূন্যপদ দিয়ে নিয়োগ দিলে, আপন স্বজন পোষণ এইসব বাদ দিয়ে যদি নিয়োগ দেয় সরকারকে, আমার মনে হয় আর কারোর বাড়ি ভোট চাইতে যেতে হয় না। কারোর বাড়ি ভোট চাইতে যেতে হয় না, যে আমি এই সরকারের আমলে একদম নির্দ্বিধায় কোনো একটা কারোর কোনো সাপোর্ট না পেয়ে আমি নিজে চাকরি করছি। আমাদের 35,000 ডিএলএড ছিল, প্রত্যেককে চাকরি দিয়েছে সরকার। এটা কি এই সিস্টেমে সম্ভব না? 35,000, মাত্র 35,000 ডিএলএড রয়েছে। তারপর অল্প অল্প করে টেট নিল, অল্প অল্প করে কোয়ালিফাই হলো, সেই অনুযায়ী এগোবে। আর এই প্রাইমারি শিক্ষক শিক্ষিকা আমরাও হতে আসছি, আমরা খুব কোটিপতি ঘরের কেউই নয়। এই সম্পূর্ণ মধ্য নিম্নবিত্ত পরিবার থেকে আমরা উঠে এসেছি। হাই ফাই পরিবারের আমরা কেউ নয় যে কোটি কোটি টাকার মালিক হয়ে আমরা প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য এসেছি। আমাদের এটা প্যাশান, ভালো লাগে। তার সাথে সাথে আমরা গ্রাম অঞ্চলে, আমরা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার যারা, আমাদের ম্যাক্সিমাম বাঙালির পরিবারের সন্তানদের একটাই স্বপ্ন থাকে যে মাস্টার হব। কলকাতার ছেলে মেয়েদের খুবই কম, কিন্তু আমরা একটু গ্রাম অঞ্চল, মফস্বল এরিয়া, যেগুলো আমাদের মাস্টার হওয়ার স্বপ্ন থাকে। তো এই অপেক্ষা করে করে তো অনেকটা বছর, জীবনের দামি বছরগুলো আমাদের হারিয়ে যাচ্ছে। একটু ভাবুন তো, একটু ভাবলে বুঝতে পারবেন। আপনারা এই মিজানুর ভাই লাইভ দেখছে, যে এমন কোনো আন্দোলন নেই যে আসেনি হাড়োয়া থেকে, এই কচুয়া থেকে, ওই মেদ থেকে, বেড়াচাপা। তো কি দরকার বলুন? তার হচ্ছে 29 স্কোর, তার তো এমনি হয়ে যাবে। তো প্রত্যেকেই কিন্তু এই ভালোবেসে আছে। অনিমেষ লাইভ দেখছে সোনারপুর থেকে। অনিমেষ ও হচ্ছে নরেন্দ্রপুর থেকে ও লাইভ দেখছে। ও কিন্তু ও একটা বেসরকারি কাজ করে, তারপরেও কিন্তু ছুটি দিতে চায়নি। কিন্তু ও কি ভোরবেলা উঠে গিয়ে ব্যানার, যেখানে ব্যানার দেওয়া ছিল, দায়িত্ব সহকারে প্রত্যেকবার সেই ব্যানার নিয়ে এসে কিন্তু ঠিক টাইমে শিয়ালদা এসে উপস্থিত হয়েছে। আর আমাদের আরও কিছু স্বার্থপর যারা আছে, তারা কিন্তু কোনো সমস্যা ছাড়াই কিন্তু ইন্টারভিউয়ের জন্য কোচিং সেন্টারে পড়তে গেছে। তো এটাই তো ফ্যাক্টর দেখতে পাচ্ছি দিনের পর দিন। লড়াইটা তো দিয়েছিলাম, পুলিশের চোখে চোখ রেখে লড়াইটা তো হয়েছে। প্রত্যেকটা মানুষ যারা, আমরা যে লড়াই করি, রাজপথে আন্দোলন করি, সবাই কি ভালোভাবে নেয় এটা? তারপরেও তো ধারাবাহিকতা রেখেছি। তারপরেও যদি সাধারণ চাকরি প্রার্থীরা পাশে না থাকে, তাহলে ভ্যাকান্সিটা বাড়বে কি করে? আরো 20,000 ভ্যাকান্সি নিয়ে আসতে পারলে কোনো টেট পাস বসে থাকতো না, একটা ইতিহাস রচনা হতো। কিন্তু বাঙালি, বললাম না যে সিরাজদৌল্লাকে যখন 1757 প্রথম ইংরেজরা বণিক হিসাবে যখন এসেছিল, আমি বারে বারে লাইভে বলি,
তারা বণিক হিসেবে এসেছিল এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য, কিন্তু সিরাজদৌল্লাকে দিয়েই শুরু করেছিল। সিরাজদৌল্লাকে যখন ওরা ধরেছিল, তখন বাঙালিরা মুর্শিদাবাদের, নদিয়ার, তারা মানে পাঁচিলের এপাশ দিয়ে ওপাশ দিয়ে দেখছিল। এটা আমার শোনা কথা, যদিও লোককথা হতে পারে। তো তারা যদি একটা ঢিল কিংবা একটা পাথর ছুটতো, তাহলে হয়তো ইংরেজরা সিরাজকে রেখে পালিয়ে যেত, কিন্তু কেউ ছোড়েনি, কেউ ইংরেজের সামনে যায়নি। তখন ইংরেজ বুঝে গেছিল যে এই দেশে, এই রাজ্যে রাজত্ব করা সম্ভব। আমরা অনেকেই নিজেরটা নিয়ে চলি, হ্যাঁ, নিজেরটার কথাই ভাবি, সেই জন্য কিন্তু সব দিকে পিছিয়ে যাচ্ছে। আজকে আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগে না যে এত বছর পর 18 সাল থেকে যারা ডিএলএড করছে, তারা সুযোগ পেয়েছে 11ই ডিসেম্বর 2022 সাল। সেই টেট রেজাল্ট পাবলিশড হলো 2023-এর 10ই ফেব্রুয়ারি। সেই টেট আজও নিয়োগ পায়নি। একটা নির্বাচিত সরকারের তো কর্তব্যের মধ্যে পড়ে, এটা দায়িত্বের মধ্যে পড়ে, যে এত বছর পর পর নিয়োগ হচ্ছে, তো একটু ভ্যাকান্সি বেশি দেয়া হোক। কেউ তো বিরোধী নয়, আমরাই তো নির্বাচন করি সরকারের। যে যাই বলুন না কেন, যেটা সংবিধান বলছে, আমরাই তো নির্বাচন করি, আমরাই তো নির্বাচিত করি একটা সরকারকে। আমরা না থাকলে কিসের সরকার? অনেকের বাবা অসুস্থ, অনেকের বাবা হারিয়ে গেছে, পুরো দেখতে দেখতে ছেলে এতদিন অপেক্ষা করতে করতে বাবা হারিয়ে গেছে। তারা কি বলবে? বাবাকে আর জীবনে বলতে পারবে? এর পরেও এত কম ভ্যাকান্সিতে ইন সার্ভিসরা ঢুকছে। এটা ইন সার্ভিসদের বিরুদ্ধে কিছু বলার নেই, অনেকের দূরে দূরে পোস্টিং। আর যে উচ্চশ্রী যে পোর্টাল আছে, সেটাও কতটা কি কাজ হচ্ছে, সেটাও ভাবার বিষয়। তো সব বিষয় নিয়ে এখন যা পরিস্থিতি হয়েছে, নিজেরটাই ভাবার সময় এসেছে। আমরা ইন সার্ভিস নিয়ে ভাবছি না, আমরা ইন সার্ভিস কি করে আমাদের প্রসেস থেকে আমরা আউট করতে পারবো, সেই পদক্ষেপ কিন্তু আমরা অলরেডি নিয়েছি। সামনের দিনে টেট উত্তীর্ণ ডিএলএড যারা আছে, প্রত্যেকেই পাশে থাকার আহ্বান। কারণ এটা আমরা কিন্তু বড় অ্যাডভোকেট দিয়ে কিন্তু এটা আমরা মুভ করব। এটা আমাদের জায়গা থেকে রাইট টু এডুকেশন 2009, যে শিক্ষার অধিকার আইন, সেখানে একটা পয়েন্ট আছে, মানে ভ্যাকান্সি মানে শূন্য পদ পূরণের কিন্তু একটা কলম আছে। সেখানে একজন শিক্ষক কর্মরত অবস্থায় সে আবার একই পোস্টে আবার আবেদন করছে, তাতে মানে শিক্ষার অধিকার আইনের লঙ্ঘন হচ্ছে এটা। কারণ সেই পদটাও কিন্তু শূন্য থেকে যাচ্ছে, তাহলে শূন্য পদের নিয়ম মানা হচ্ছে না। সামনের দিনে আরও অনেক আর্গুমেন্ট হবে, সেগুলো সামনে বলছি না। এটা তো হচ্ছে, কিন্তু ভ্যাকান্সি বাড়ানোর জন্য আমাদের লড়াই কিন্তু চালাতে হবে। যারা একদম নিশ্চিন্তে বাড়িতে আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন না, বলছেন না, তারা বুঝতে পারছেন না। প্রত্যেকেই নিজের নিজের জায়গায় চেষ্টা করছে, মানে নিজের জন্য যে একটা আমার ভ্যাকান্সি দরকার, তাই আমি একাই পড়ব। আজকে 13,421টা, তার থেকে ইংলিশ হিন্দি মিডিয়াম বাদ দিলে কত থাকে? আর কত কম্পিটিশন হচ্ছে, অনিষ্ট কত হচ্ছে, নিজেরা বিচার করুন, নিজেরা বিচার করে চিন্তা ভাবনা করবেন। গতকাল খুব খারাপ লেগেছে শিয়ালদায় যে জমায়েত দেখে, মানে খুব মর্মাহত। তারপরেও প্রত্যেকটা নিউজ প্রিন্ট, যেগুলো প্রত্যেকটা মন্ত্রীরা পড়েন, মানে কলকাতার সবচেয়ে বড় বড় সংবাদপত্র, আনন্দবাজার, বর্তমান ইত্যাদি পেপারে আমাদের কিন্তু যে দাবিগুলো তুলে ধরা হয়েছে। আর রাজ্যের সবচেয়ে আরেকটা সমস্যা হচ্ছে, যেটা অন্য কি সমস্যা হচ্ছে আমরা সেটা দেখার জন্য নয়, কি প্রবলেম হচ্ছে দেখার জন্য নয়, যে প্রবলেম হচ্ছে রাজ্যের যে দিকে দিকে স্কুলগুলো আছে। আমরা এনসিটির গাইডলাইন বা এনসিটির নিয়ম অনুযায়ী এলিমেন্টারি এডুকেশন হচ্ছে 1 to 5, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী। কিন্তু কাকতালীয়ভাবে আমাদের রাজ্যে মানে কোথাও হাই স্কুলে 5 যুক্ত রাখা আছে, কোথাও প্রাইমারিতে রাখা আছে, মানে একটা জওয়া খিচুড়ি পরিস্থিতি। এটা
শুধু এই আমলে নয়, এটা বাম আমল থেকে হয়ে আসছে। বাম আমলেও শেষের দিকে প্রাইমারি এই এলিমেন্টারি এডুকেশন নিয়ে অনেকটাই উদাসীন ছিল। বাম আমলের শেষের দিকে প্রাথমিক শিক্ষাটাও অনেকটা নষ্ট হয়েছে। দিনের পর দিন সে যেই সরকারই হোক না কেন, আমি বারবার লাইভে শুধু রাজ্য সরকারকে আমি আমাদের সমস্যা তুলে ধরি না, আমাদের মানে সমানভাবে আমাদের কেন্দ্রীয় সরকার প্রায় 1,00,000 স্কুলে একজন করে শিক্ষক বা শিক্ষক শূন্য কেন্দ্রের স্কুলগুলোতে। আপনারা রিসেন্ট সমীক্ষা দেখলে বুঝতে পারবেন। তাহলে এই গরিব মধ্য নিম্নবিত্ত চাওয়ালা, গরিব মধ্য নিম্নবিত্ত চাওয়ালা, ফুচকাওয়ালা, আপনার রিক্সাওয়ালাদের যে সন্তানদের ভরসা অবৈতনিক বিদ্যালয়, মানে একদম ফ্রি, সেই অবৈতনিক বিদ্যালয় নিয়ে কেন্দ্রীয় সরকার কিন্তু সমানভাবে উদাসীন, সমানভাবে উদাসীন। এলিমেন্টারি এডুকেশনের এই যে সরকারি বিদ্যালয়গুলো, এগুলো আস্তে আস্তে মুখ থুবড়ে পড়ছে। এক টাইমে ম্যান্ডেটরি হবে বেসরকারি স্কুলে যাওয়ার জন্য। সেই জায়গাটা কিন্তু লড়াই আমরা দিয়েছিলাম, কিন্তু মানে আমাদেরকে একটা শাস্তি দেওয়া হলো এত কম ভ্যাকান্সি দিয়ে। তো যেটা বলছিলাম যে এলিমেন্টারি এডুকেশন 1 to 5 প্রত্যেকটা রাজ্যে রয়েছে। আজকে মিড ডে মিল বলুন, আজকে যে কোনো সর্বশিক্ষা অভিযান বা মিশন বলুন, দেখুন এই যে মিড ডে মিল কোথা থেকে শুরু হয়েছে, কারা শুরু করেছে, কত পরে আমাদের রাজ্যে এসছে, কত পরে এসছে আমাদের রাজ্যে। আজকে 1 to 5 হাই স্কুলে 5 আছে, আবার প্রাইমারি স্কুলে 5 আছে। এবারে একসাথে ওদের ছুটি দেবে, সেখানে হয় না। হাই স্কুল খোলা থাকে, আবার প্রাইমারি স্কুল চলতে থাকে। কোনো স্কুলে প্রাইমারিতে 5 আছে, কোনো স্কুলে কোনো 5 আবার হাই স্কুলে রয়েছে। তাহলে এইরকম একটা পরিস্থিতি। এবার 5গুলো যে একসাথে এনে মানে প্রাইমারির মধ্যে নিয়ে, প্রথম কথা হচ্ছে হাই স্কুল যতদিন না পর্যন্ত হাই স্কুল যতদিন না পর্যন্ত পঞ্চম শ্রেণীকে ভর্তি না নিচ্ছে, যে আপনাদের ভর্তি নেব না, আপনারা প্রাইমারি স্কুলে যান, ততদিন পর্যন্ত প্রাইমারিতে কোনো গার্জেনরা কিন্তু পঞ্চম শ্রেণীতে তার সন্তানদের রাখতে চাইছে না, সবাই হাই স্কুলে নিয়ে যাচ্ছে। তো আমরা মামলা করেছিলাম। প্রথম দিকে টেট উত্তীর্ণ 2023-24 নাগাদ মামলা হয়েছিল। সেখানে বিচারপতি ছিলেন অভিজিৎ গাঙ্গুলি মহাশয়। উনি এটা বলেছিলেন যে এটা মানে অনেকটাই মানে এটা পাবলিক ইন্টারেস্ট, মানে আপনার মানে মানুষের, প্রত্যেকটা মানুষের জন্য এটা প্রয়োজন। তাই উনি ওই মামলাটা, সেটা জনস্বার্থ মামলা বলে যাচ্ছে, জনস্বার্থ মামলা রূপে ডিভিশনে পাঠান। তো সেখানে মামলার 2-3-4টে হিয়ারিং হয়েছিল। তারপরে সেখান থেকে সেই মামলার অর্ডার হয়। প্রায় 2,500-এর কাছাকাছি স্কুলকে প্রাইমারিতে পঞ্চম শ্রেণীতে যুক্ত করার কথা বলা হয়, কিন্তু হাই স্কুল বন্ধ করার কথা বলা হয়নি, যে আপনারা পঞ্চম শ্রেণীকে বন্ধ করুন। কি হলো তাতে কিন্তু কোনোভাবেই কিছু হলো না। আমরা চেয়েছিলাম যে প্রাইমারিতে যদি পঞ্চম শ্রেণী যুক্ত করা হয়, তাহলে একটা ভালো ভ্যাকেন্সি তৈরি হবে। সেখানে যারা টেট উত্তীর্ণ আছে প্রত্যেকে সুযোগ পাবে, কর্মসংস্থান পাবে, প্রত্যেকের পরিবারটা একটু বাঁচবে, প্রত্যেকের স্বপ্ন পূরণ হবে। সরকারও পারবে যে না, একটা অনেক শূন্যপদ তৈরি হয়েছে, ভ্যাকান্সি বেড়েছে আমাদের। তো সেটা কিন্তু হয়নি। তবে কি হচ্ছে, এইভাবে চলছে আর কি। এই রিসেন্ট দেখলাম সাংবাদিকরা এইটা নিয়ে বিকাশ ভবন থেকে তথ্য নিয়েছে। কেসটা আমার নামেই ছিল, বিদেশ গাজীর নামেই ছিল। নিয়ে তারা প্রতিবেদন লিখছে। আনন্দবাজার এই সময় তারা এই বিষয়ে প্রতিবেদন লিখছে, পঞ্চম শ্রেণীকে প্রাইমারিতে আনা হচ্ছে, কিছু ভ্যাকান্সি বাড়তে পারে। তো দেখা যাক কি হয়। আমরা তো এই লক্ষ্যে এই মামলাটা করেছিলাম যে প্রাইমারিতে আপনারা প্রাথমিকে পঞ্চম শ্রেণীটা নিয়ে আসুন, তাহলে একটা ভালো ভ্যাকান্সি তৈরি হবে। সরকার চাইলে সব কিছুই পারে, এই হাহাকারটা হয় না। একটা রুটির একটা 4টে অংশ করে একটা অংশ ছুড়ে দেওয়ার মতো। আজকে 35,000 ডিএলএড রয়েছে, মাত্র 35,000। চাইলে পারে না? এই 35,000 ডিএলএড সবাই তো টেট উত্তীর্ণ, মানে টিচার এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া একটা শিক্ষক হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে কোয়ালিফিকেশান, সেটা কোয়ালিফাইড সবাই। এবং 2 ইয়ার্স ডিপ্লোমা অফ এলিমেন্টারি এডুকেশন সবাই কমপ্লিট। মানে প্রত্যেকেরই যোগ্যতা আছে, প্রত্যেকেরই মেধা আছে, কিন্তু কি ভ্যাকান্সি কম।
তাই মেরিট লিস্টে আপনি আসতে পারবেন না। সরকার চাইলে 35,000 ভ্যাকান্সি দিলে 35,000ই কিন্তু মেরিটের মধ্যে পড়ছে, প্রত্যেকেরই মেধা মেধা থাকবে। তো সেই কথাটাই বলছিলাম যে মেরিট নির্ভর করে শূন্য পদের উপরে। আজকে দিন দিন যা পরিস্থিতি হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে, মানুষ হাহাকার করছে। এবং অন্যান্য চাকরির ক্ষেত্রে আমি একটা কথা বলি, গ্রুপ ডি গ্রুপ সির ব্যাপারটা আলাদা, কিন্তু এই শিক্ষকের বিষয়টা সম্পূর্ণই আলাদা। এটা কোয়ালিফাইড, এরা কোয়ালিফাইড কেন বলছি, গ্রুপ ডিতে সবাই পরীক্ষা দেয় যারা মাধ্যমিক পাস, আর এখানে প্রশিক্ষণ আছে প্রত্যেকেরই, প্রত্যেক ট্রেন ক্যান্ডিডেট। 2014 স্টেট 16 রিক্রুটমেন্টে কি হয়েছিল, যে ট্রেন ক্যান্ডিডেট যারা ছিল তাদের নাম, বাবার নাম জিজ্ঞাসা করে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল, ডেমো দিতে হয়নি, ডেমনস্ট্রেশন হয়নি। সেই কারণে তো এই সমস্যাটা দেখা দিল, কিছু কিছু ক্ষেত্রে হয়েছে। তো আমরা যারা টেট উত্তীর্ণ, টিচার এলিজিবিলিটি টেস্ট, এটা কোয়ালিফাইড প্লাস 2 ইয়ার্স ডিএলএড, আর প্রত্যেকের উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার রয়েছে, এবং হাই এডুকেটেড প্রচুর ছেলেমেয়েরা আছে। এখন কি হবে দেখা যাক। 13,000 ভ্যাকান্সি, তার মধ্যে মারামারি করার মতো অবস্থা, 1:4, 1:5 এরকম হয়ে যাবে, 1:3। এখানে মেধা কি করে বিচার হবে আমি তো ভেবে পাচ্ছি না কোনোভাবেই। আর তাতে আমরা বাঙালি একবার ইন্টারভিউ দিয়ে দিয়েছে আর রাজপথে নামবো না, এই অপরিস্থিতি তৈরি হয়েছে। প্রত্যেকে বাড়িতে বসে বসে অনেক, দাদা আন্দোলন চাই, আন্দোলন ছাড়া কোনো কথা হবে না। তো আন্দোলন ডেকেছিলাম, যে আমি বারবার বলেছি জমায়েত দিয়ে পরবর্তী পদক্ষেপ নেব। জেলায় জেলায় মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তাকে মাননীয় মুখ্যমন্ত্রীকে জানানোর কথা বলছে, কেউ যায় না। তো এই চলছে, এখন দেখা যাক, কপালে থাকলে হবে, এই পরিস্থিতির মধ্যে আছে। আর সবচেয়ে বড় কথা একটা বাজে লাগে, যে পিএইচ লোকোমোটর ডিসেবিলিটি, তো খুব খারাপ লাগে তাদের। গতদিনও বোধ হয় তারা, গতদিন আমি হাইকোর্টে ছিলাম তার আগের দিন, তাদেরও একটা সমস্যা আলাদা, একটা সিস্টেম যে কিভাবে চলছে, মানে কতটা অভাব সিস্টেমে। যে আমি শুধু রাজ্যের কথা বলছি না, যে কর্মসংস্থানের জন্য হাহাকার করছে। আজকে পিএইচ মানে বিশেষভাবে সক্ষম, লোকোমোটর ডিসেবিলিটি, মানে কারোর হাত, মনে করুন হাত এরকম, হাত ছোট, কারোর মনে করুন হাত নেই, কারোর পা নেই, কেউ চলতে পারে না, মানে চলতে গেলেও হুইল চেয়ারে যেতে হয়, কেউ মানে ভালো করে সে দাঁড়াতে পারে না। তো এদের মধ্যেও আবার ভাগ করা হয়েছে কেমন, যে যারা এসসি রয়েছে তারাই একমাত্র অংশগ্রহণ করতে পারবে। আমি সরকারের রুলসের বিরোধিতা করছি না, কিন্তু বঞ্চনা হচ্ছে একটা শ্রেণী, সেটাই বলছি। যে কারোর হাত, মনে করুন পোলিওতে, আমার ভাইয়ের সাথে কথা হচ্ছিল কিছুক্ষণ আগে, একটা পোলিওতে বাম হাতটা নেই কিংবা ডান হাতটা নেই, কোনো কাজ হয় না তাতে। সে যদি ওবিসি হয়, সে যদি ইউআর হয়, মানে আনরিজার্ভ হয়, মানে জেনারেল কাস্ট হয়, সে যদি এসটি হয়, সে সুযোগ পাবে না, সে জেনারেল হিসেবে লড়াইটা করতে হবে। পিএইচ এর সুযোগটা পাবে না। কারা পাবে? শিডিউল কাস্ট যারা। 2019-এর রুলস, এখানে প্রাইমারি পর্ষদের কিছু করার নেই। সরকার চাইলে, মাননীয় মুখ্যমন্ত্রী চাইলে, এটা সম্ভব যে কোনো সময় পরিবর্তন হতে। কারণ তারা, সত্যি কথা বলতে গিয়ে, তারা যেভাবে বিকাশ ভবনের সামনে ঠান্ডার সময় গিয়ে রাত্রে থাকা, কত রাত পর্যন্ত থাকা, সেভাবে বাড়িতে ফেরা, আমরা স্বাভাবিক অবস্থায় আমরা কোনো কিছু করে খেতে পারি, তারা তো পারে না, তাদের হাত নেই, পা নেই। তো এটা দেখার দরকার, আইনি পথে যাওয়া হয়েছে, দেখা যাক কোর্ট কবে রায় দেয়। তবে তাদের প্রতি একদম ভালো রকম সহানুভূতি আছে। আর ঘরে বসে সহানুভূতি দেখানো মানে হাসির মতো লাগে কিছুটা, কিছু করতে পারলেই ভালো লাগতো। এটুকুই বলার। সামনের দিনে অবশ্যই কি হচ্ছে না হচ্ছে সংবাদ রাখছি। অনেক ক্যান্ডিডেট আছে যারা আমাদের আন্দোলনে আসতো, তারা আজকে কোনো সংরক্ষণ পাচ্ছে না, কোনো সংরক্ষণ পাচ্ছে না। এরা সত্যি কথা বলতে কি, অনেকেই বিষয়টা জানতো না, আর অনেকে জানতো। এই পদক্ষেপটা এখন না নিয়ে অনেক আগে নেওয়া ভালো ছিল, সেটা নিলে এটা ভালো হতো সবার জন্য। তো আর দুটো চারটে হিয়ারিং হলে হয়তো ভালো হবে। তবে পিএইচ এলডিদের ইউআর, ওদেরকে বলবো, যেটা হচ্ছে আমার মনে হয় আপনারা কিন্তু সামনের দিনে আপনাদের এই যে লড়াই করছেন, আপনাদের দাবি হয়তো আদায় হতে পারে, এটাই বলার। আর মাননীয় মুখ্যমন্ত্রী ওরিয়েন্টেড কিছু করুন,
মাননীয় মুখ্যমন্ত্রী জানান কোনো না কোনো পথে বিভিন্ন সোর্স ধরে কাজ হবে। আর বিশেষ কিছু বলার নেই, শুধু বলবো হ্যাঁ পিএইচদের পাশে অবশ্যই আছি। আর একটা কথা, গণতান্ত্রিক সিস্টেম, সেখানে আমরা দেখুন একটা কর্মসংস্থানের জন্য প্রত্যেকে, একটা পরিবার আছে, প্রত্যেকেই চাইছে যে একটু ভালোভাবে মোটামুটি থাকতে। সেইখানটা সরকারের কাছে অনুরোধ করতে হচ্ছে হাতে পায়ে ধরে যে ভ্যাকান্সি বাড়ান। সরকারের কাছে পায়ে ধরে অনুরোধ করতে হচ্ছে, পুলিশের চোখের সামনে গিয়ে আন্দোলন করতে হচ্ছে যে কিছু আমাদের ভ্যাকান্সি দিন, এত কম ভ্যাকান্সিতে আমরা চাকরি পাবো না, আমাদের কর্মসংস্থান দেবে না সরকার, আমাদের সেই জায়গাটা তৈরি করে দেবে না। আজকে আপনারা ভাবুন তো, আমরা একটা ছোট্ট জিনিস কিনলেও তার জিএসটি এসএসটি দিতে হয়। রাজ্য সরকার একটা যদি মোবাইল কেনেন, একটা যদি কোনো পাওয়ার ব্যাংক, একটা ঘড়ি, যা কিনবেন প্রত্যেকটা ট্যাক্স দিতে হয়। রাজ্য সরকারও নেবে, কেন্দ্রীয় সরকারও নেবে। একটা মোবাইলের দাম যদি 15,000 টাকা দাম হয়, সে মোবাইলটার অরিজিনাল দাম মনে করুন 9,000 টাকা কি 10,000 টাকা, 9,000 টাকায় দাম হবে। এই 6,000 টাকা বাকি রাজ্য সরকার নিচ্ছে, কেন্দ্রীয় সরকার নিচ্ছে। কিন্তু এই দুটো সরকারের কি দায়িত্ব থাকবে না যে এত টেট উত্তীর্ণ কোয়ালিফাইড ক্যান্ডিডেট, এদের কর্মসংস্থানটা দিতে হবে? আজকে এসআইআর এর নামে এসআইআর করা হচ্ছে, হোক প্রত্যেকটা রাজ্যের, এমনি শুধু রাজ্য বলেনি, কেন্দ্রেও প্রাইমারি স্কুল বন্ধ 1 লক্ষ, আর রাজ্যে প্রায় বিকাশ ভবন দেখে এসে 2300 স্কুল শিক্ষক শূন্য। তাহলে বিএলও যদি প্রত্যেকটা প্রাইমারি টিচাররা বিএলওর কাজে সারাদিন ব্যস্ত থাকে, তাহলে শিক্ষার্থীদের পড়াবে কে? তাহলে এই ছোট্ট ছোট্ট ইস্যুতে আন্দোলনটা করার দরকার। শুধু রাজ্য ওরিয়েন্টেড না, সেন্ট্রালের বিরুদ্ধেও আন্দোলন করা উচিত। আপনারা কেন অর্থ বরাদ্দ করে রাজ্য সরকারের সাথে এক হয়ে যারা ডিএলএড টেট উত্তীর্ণ আছেন তাদেরকে প্রত্যেককে স্কুলে পাঠিয়ে বিএলওর কাছে পাঠান তাদেরকে, যারা পুরনো শিক্ষক রয়েছে, আর ওরা স্কুলগুলো দেখাশুনো করুক। যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক আমাদের সেন্ট্রালে রয়েছে, তারা কি করছে? এসআইআর নাম করে প্রত্যেকটা শিক্ষককে তাদের পাঠিয়ে দিচ্ছে পাড়ায় পাড়ায়। আর বাচ্চাদের কি করানো হচ্ছে? যারা মিড ডে মিল রান্না করে তাদেরকে দিয়ে সারা ক্লাস ভোর খেলা করাচ্ছে মাঠে নামিয়ে। সারা ক্লাস, যেখানে ক্লাস হওয়ার কথা, যে এগুলো হওয়ার কথা, সেগুলো না হয়ে সারাদিন মাঠে দাঁড়িয়ে খেলা করাচ্ছে, মিড ডে মিল খাইয়ে বাড়ি পাঠাচ্ছে। কি হচ্ছে তাতে? বেসরকারি স্কুলগুলি কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। আপনারা কিন্তু সেখানে মন্ত্রীদের, সেন্ট্রালের মন্ত্রীদের, রাজ্যের মন্ত্রী, তাদের সন্তানরা পড়ছে, সেটা হচ্ছে না। কিন্তু এটা পুরোটাই এই গরিব মধ্য নিম্নবিত্ত ঘরের সন্তানরা বঞ্চিত হচ্ছে, ডেপ্রাইভ হচ্ছে। এই প্রতিবাদ করলেই তো মানুষের চোখের কাটা হয়ে যেতে হয়। আপনারা ভাবুন, সিস্টেমের কথাটা একটু ভাবুন, গণতান্ত্রিক পদ্ধতির কথা একটু ভাবুন, পরিষ্কার হয়ে যাবে, পুরোটাই পরিষ্কার হয়ে যাবে। কি রাজ্য কি সেন্ট্রাল, প্রত্যেকটা সিস্টেম একইভাবে চলছে। মন্ত্রীদের, নেতাদের কাছে অন্তত 15-20 টাকা করে গার্ড থাকছে, আর একটা স্কুলে 3টে শিক্ষক থাকতে পারছে না। হ্যাঁ, প্রত্যেকটা স্কুলে, আপনি গোসবার দিকে চলে যান, গোসবায় ম্যাক্সিমাম স্কুলে একজন শিক্ষক দিয়ে চালানো হচ্ছে। আমার কাছে তথ্য রয়েছে, অনেক স্কুল, সারা পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুলগুলো দেখুন। আমি প্রসঙ্গ এটাও বলে রাখছি যে এই এলিমেন্টারি এডুকেশন শুধু এই আমলে নয়, বাম আমলের শেষের দিক থেকে নষ্ট হওয়া শুরু করেছে। বাম আমল খুব ভালো রকম এই প্রাইমারি শিক্ষা নিয়ে, এলিমেন্টারি এডুকেশন নিয়ে ওরা অনেকটাই উদাসীন ছিল। এমএসকে এসএসকে করে পাড়ায় পাড়ায় করে দিয়েছে, আর যার ফলে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। আর যারা ট্রেন নয়, সেই সব ঘরে বাম আমলে কি হয়েছে, নেতাদের আত্মীয় পরিজন তাদেরকে ওই শিশু শিক্ষা কেন্দ্রে ঢুকিয়েছে। শালির ছেলে, শালির মেয়ে, এইরকম শালি, দেখুন পাড়ায়, আপনি দেখুন শিশু শিক্ষা কেন্দ্রগুলো দেখুন। আমি বারবার বলছি, আমি কোনো রাজনীতির দলের না, যেটা সত্যি সেটা বলবো। এসএসকে করে কি হলো? এসএসকে করে অরিজিনালি যে প্রাইমারি স্কুলগুলো, সেগুলো স্টুডেন্ট কমে যাচ্ছে। আর পাড়ায় পাশাপাশি, ঘরের পাশাপাশি শিশু শিক্ষা কেন্দ্র, সেখানে সন্তান যাচ্ছে, সেখানে ঠিকঠাক পড়ানো হয় না। আর যেসব মাসিরা পড়ায় তারা ডিএলএড অত কিছু মানে না, মনোবিজ্ঞান সম্মত শিক্ষা দেয় না। আর ওইখানে স্টুডেন্টগুলো যাচ্ছে, আর সরকারি বিদ্যালয়, অবৈতনিক বিদ্যালয়গুলো, সেখানে স্কুল ফাঁকা।
সরকার নিয়োগও দিচ্ছে না। তো এই পরিস্থিতিতে সরকারকে যদি সক্রিয়ভাবে, শুধু রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারকেও এগিয়ে আসতে হবে যে প্রাইমারি স্কুলগুলো, সরকারি প্রাইমারি স্কুলগুলো বাঁচানোর জন্য। কিন্তু কে কার করে বলুন? যেখানে ঝামেলা হচ্ছে সেখানে একটু মলম দেওয়া হচ্ছে। এই তো চলছে, সেন্ট্রালেও বলুন আর রাজ্যেও বলুন, ক্ষমতার লড়াই। আর এখন তো বর্তমানে মন্দির মসজিদ নিয়ে সবাই মজে আছে। বাস্তব যারা শিক্ষিত কোয়ালিফাইড ক্যান্ডিডেট চুপচাপ দেখে যাচ্ছি আমরা, প্রতিবাদের কোনো জায়গা নেই। আপনার পাশের প্রাইমারি স্কুলটার পাশ থেকে যাবেন, স্টুডেন্ট তো কমছে না, শিক্ষার্থী তো যে জনসংখ্যা নেই, শিক্ষার্থী নেই এমনটা তো নয়। তাহলে শিক্ষার্থীরা যাচ্ছে কোথায়? তারা স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে বেসরকারি স্কুলে কেন যাচ্ছে? সেটাও যে দেখভাল করছে যে সরকারি স্কুলে ঠিকঠাক পড়ানো হচ্ছে কিনা, সেগুলো দেখভাল যারা করবে তারাও কি ঠিকঠাক দেখভাল করছে? আমরা সবাই নিজের নিজের জায়গা থেকে যদি কাজগুলো করতে পারতাম, সামনের দিনে হয়তো একটা ভালো সমাজ উপহার পেত। আমরা কেউ নিজের নিজের জায়গায় নেই। একটা স্যারের কাছে গেছিলাম বিকাশ ভবনে, তো স্যার বলছিলেন যে তোমরা শিক্ষক হবে, শিক্ষক হয়ে তোমরা কি করবে? ক্লাস না করে ঝান্ডা ধরবে। তাহলে শিক্ষার্থীরা কি পাবে? একটা বয়স্ক স্যার রিটায়ার হয়ে গেছে, বলো শিক্ষার্থীদের পড়ান। ঝান্ডা ধরলে 7 খুন মাপ এটা করবেন না। সেই বাম আমলেও হয়েছে যে ঝান্ডা ধরতে পারবে তার স্কুলে আসতে হবে না। তো এই নিয়ম যতদিন থাকবে ততদিন কিন্তু সমস্যাই বাড়বে। সরকারেরও উচিত এগুলো ঠিকঠাক করে এগিয়ে আসা। আর আস্তে আস্তে মানুষ বুঝবে, সরকারও বুঝতে পারছে বিষয়টা কোন দিকে যাচ্ছে। একটা একটা ইস্যু তৈরি হবে, একটা একটা সলভ হবে। আজকে বিশ্বভারত এই যুব ভারতের কথাটা একটু বলি, ভুল একটা হয়েছে ম্যানেজমেন্টের, সামনের দিনে কিন্তু এই ভুলটার হবে না। ঠিক এইরকম বড় বড় ইস্যু তৈরি হবে, সেখান থেকে মানুষ শিখবে, আর সামনের দিনে সেই ভুলটা হবে না। এখানে কারোর দোষ দিয়ে লাভ নেই, এটা স্বাভাবিক প্রতিনিয়ত হয়ে এসছে। সেলফি সিস্টেমটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রাসঙ্গিক। উন্নত দেশে যান মেসিকে নিয়ে এত লাফালাফি খুবই কমই করে। কিন্তু আমরা যাদের ভিআইপি মনে করি, তারাই যদি এমন করে তাহলে সিস্টেমটা তো গড়বড় হবেই। কিন্তু দেখবেন এই ভুলটা কিন্তু আগামী দিন আর হবে না। তো এইরকম বড় বড় ইস্যু তৈরি হবে, মানুষ সমস্যা বিরুদ্ধে, মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তুলবে। সবাই যখন জাগরণ তৈরি করবে, প্রতিবাদের ভাষা তুলে ধরবে প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে, তখন দেখবেন সেই জায়গাটা ঠিক হয়ে যাবে। তখন দেখবেন সেই জায়গাটা ঠিকঠাকভাবে চলবে। আগামী দিনে যুব ভারতীতে আর কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এত বড় সেলিব্রিটি এসে এই সমস্যাটা দেখা দিয়েছে, আগামী দিনে এই সমস্যার হবে না। কারণ সবাই কিন্তু এর থেকে শিক্ষা নিয়েছি, সবাই শিক্ষা নিয়েছি আমরা। এবং যাদের যা সমস্যা সেগুলো কিন্তু প্রত্যেকেই রিকভারি করার চেষ্টা করছে, যে এবার যা হয়েছে থাক, সামনের দিনে যেন না হয়। আমরা মানুষ তো, ভুলই হয় সব সময়, কোনো না কোনো সময় ভুল হয়। কি হবে, কখন কি হবে কারোর কিছু বলার থাকে না। কিন্তু এই যে ভুলটা হয়েছে, সামনের দিনে এই ভুলটা হবে না। এলিমেন্টারি এডুকেশনটা নিয়ে প্রত্যেকের দিকে দিকে আন্দোলনটা গড়ে তোলা উচিত। সবাই বুঝতে পারছে কিন্তু আমরা কেউ বলতে পারছি না। এটাই হচ্ছে একটা বড় ভুল। এই 13,000 ভ্যাকান্সিটা খুব কম ভ্যাকান্সি। এটা আমাদের কাছে অনেকটাই দুর্ভাগ্যের, অনেকটা দীর্ঘদিন পর নিয়োগ। এটা 2018 সাল থেকে যারা ডিএলএড করছে, মায়ের কানেরটা বন্ধক দিয়ে, বাবার জমি বন্ধক দিয়ে বেসরকারিতে ডিএলএড করতে গেলে প্রায় কিন্তু 80-90 হাজার টাকার মতো খরচ হয়, 1 লাখ টাকা চলে যায়। তো তারপরে যদি এই এত কম ভ্যাকেন্সি হয়, একটা ছেলে না পেলে, চাকরি পেলে কি করবে বলুন? এত বছর অপেক্ষা করার পর, এদিকে 5 বছর আর এদিকে 3 বছর। তো একটা ছেলে এত বছর অপেক্ষা করার পর যদি তার স্বপ্ন পূরণটা না হয়, 35, 36, 37 বছর এখনো বিয়ে করেনি, তা সে কি করতে পারে বলুন? সে কি করতে পারে বলুন? প্রত্যেকটা আন্দোলনে গিয়ে, প্রত্যেকটা মিছিলে গিয়ে, সারা রাত সারাদিন পড়ে এই কম ভ্যাকান্সিতে মেরিট আনাটা সম্ভব? প্রত্যেকে আনতে পারে, প্রত্যেকে চেষ্টা করছি আমরা। কিন্তু সরকারের কি উচিত ছিল যে 35,000 ডিএলএড দিয়ে দিই। এটা তো আমাদের এলাকার, আমাদের পশ্চিমবঙ্গবাসীরা চাকরি করবে, ওরা তো খুশি হবে আর ওদের পরিবার বাঁচবে। এই জায়গাটা সরকার যেদিন এই মানে হৃদয়টা দিয়ে বুঝবে যে এরা খুবই সমস্যা, অনেকদিন পড়ে আছে, এদেরকে দিয়ে দাও।
কেন এতদিন এইভাবে পড়ে আছে গরিব মানুষের সন্তান, সব মধ্যবিত্তের ঘরের সন্তান? আমাদের পাশে থাকো তোমরা বলে আমাদের একটা 35,000 ভ্যাকান্সি দিয়ে দিল, প্রত্যেকে খুশি থাকলাম। এবং এই সরকারকে তখন বললাম যে এই সরকারের আমলে আমি চাকরিটা পেয়েছি, এই সরকারকে কিন্তু আমার রাখতে হবে, কারণ আমি এই চাকরি পেতে গিয়ে আমার কোনো সমস্যা হয়নি। এই প্রত্যেক ক্যান্ডিডেট দিকে দিকে সব আনন্দ করবে। কোচবিহার, জলপাইগুড়ি, 2 দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, 2 মেদিনীপুর, দুই 24 পরগনা, সব ক্যান্ডিডেট আনন্দ করবে যে এই 35,000 ভ্যাকান্সি দিয়েছে, প্রত্যেকে আমরা জব পেয়ে গেলাম। এবারে সম্ভব নয়? তাহলে 49,000 নিয়োগ হয়েছিল কেন? 2016 সালের নিয়োগে 49,000 নিয়োগ হয়েছিল, পর 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 ধাপে 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 ধাপে। এটা নিয়ে মানে কেউ, সবাই বুঝতে পারছেন ব্যাপারটা। 2014 টেট, 2016 রিক্রুটমেন্ট, প্রায় 49,000 নিয়োগ হয়েছিল। আর আমরা বৈধ ডিএলএড টেট উত্তীর্ণ মাত্র 35 থেকে 37,000 আছে। আর ম্যাক্সিমাম 2017 টেট তারা চাকরি পেয়ে গেছে, 2014 টেট তারা চাকরি পেয়ে গেছে। আর আপার প্রাইমারি প্রায় 7-8 হাজার বেরিয়ে গেছে। তাহলে ভাবুন, ভাবুন, এটা একটু ভাবুন। একটা ভ্যাকান্সিতে নিয়োগ 4 জনের নিয়ে 4 জন লড়াই করবে, কত পড়বেন? যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন। অনেকক্ষণ লাইভ হয়েছে, ভুল ত্রুটি হলে মার্জনীয়। যে বক্তব্য রাখা হয়েছে সম্পূর্ণটাই আমার ব্যক্তিগত বক্তব্য, অনেক কষ্ট থেকেই বক্তব্য। সবাই বুঝতে পারছি আমরা যে খিদের জ্বালায় একটা চাকরির জন্য, গ্রুপ ডির চাকরি, গ্রুপ সি সিভিকের চাকরির জন্য আমরা অনেকে পাগলের মতো। একটা সিভিকের চাকরি হবে? সবাই, প্রত্যেকেই পরিবার বাঁচানোর জন্য, যে সামনের দিনে কি হবে কি জানি। সরকারকে আরো কাঠামোটা শক্ত করতে হবে, দিকে দিকে ঢেলে সাজাতে হবে। সেটা কে করবে? কি রাজ্য কি কেন্দ্র? সরকারের দায়িত্বের মধ্যে পড়ে যে আমার জনগণ, আমার দেশের জনগণ, আমাদের সম্পদ, এটা হিউম্যান রিসোর্স, এদেরকে আমাদের একজন একজন করে এদেরকে সাহায্য করতে হবে। উন্নত দেশগুলো, আজকে জাপানের মতো একটা ছোট্ট দেশ, সেই জাপানে হাতে গোনা লোক, আর প্রত্যেকটা যার যাতে প্রতিভা তাকে সেইভাবে তারা ইউটিলাইজ করে, তাকে সেইভাবে কাজে লাগায় জাপান। কেন এত মানে বিভিন্ন অলিম্পিক কেন এত নিচ্ছে, শিরোপা নিয়ে বেরিয়ে যাচ্ছে? চায়না, পৃথিবীর যে জিনিস বলবেন সব সব ফার্স্ট, প্রথম ফার্স্ট, একদম ফার্স্ট হয়ে রয়েছে, যা উৎপাদন বলুন না কেন। আর অলিম্পিকে বলুন, বড় বড় খেলায় বলুন, আন্তর্জাতিক লেভেলের ফার্স্ট, কত মেডেল নিয়ে বেরিয়ে যাচ্ছে। কেন? এই হিউম্যান রিসোর্সটা কাজে লাগায়। আর আমাদের মানে রাজ্যের কথা ছাড়ুন, আমাদের দেশের কথা ভাবুন। কেউ লড়াই করে যদি একজন কোনো না কোনো পদক নিয়ে আসতে পারে, তাকে নিয়ে আনন্দ করে ভরিয়ে দেয়, তাকে নিয়ে বিভিন্ন কিছু, তখন তাদের বিভিন্ন গাড়ি, তাদের ফ্ল্যাট, তাদের বিভিন্ন কিছু দেয়। কিন্তু একদম রুট লেভেল থেকে, এলিমেন্টারি এডুকেশন থেকে তুলে নিয়ে এসে তাকে তাদের সাজিয়ে তৈরি করা, সেটা কেউ করে না। আজকে মেসি আসলো, এর প্রধান লক্ষ্যটা কি? আমি একটা প্রতিবেদন পড়ছিলাম যে এটা প্রধান লক্ষ্য হচ্ছে যারা কচি যারা বাচ্চা, যারা সবে উদীয়মান, যারা মানে অনেক প্রতিভা আছে, খেলছে, যারা আন্ডার 19, আন্ডার 15 যারা খেলছেন, তাদের সাথে মেসি যদি হ্যান্ডশেক করে, একটু খেলে, তারা কিন্তু আগুন হয়ে যাবে। তারা সামনের দিনে বড় বড়, তারা তারা বিশাল, মানে মেসির যে হাতে, মেসি যে তাদেরকে টাচ করলো, মেসি যে তাদের কাছে এলো, তাদের সাথে খেললো, তাদের মধ্যে কিন্তু উদ্যমটা বাড়বে। এটা কিন্তু মেসিকে এনে কিন্তু এটা শুধু আমাদের দেখা না, যারা আমাদের দেশের খেলোয়াড় রয়েছে, আগামী বাচ্চা বাচ্চা খেলোয়াড় রয়েছে, তারা শক্তি পাবে, মোটিভেট পাবে। এই কারণের জন্য আনা, রুট লেভেল থেকে দেখতে হবে, এলিমেন্টারি এডুকেশনটাকে বাঁচাতে হবে। এই কথাটার জন্য বলছি বারে বারে যে উন্নত দেশগুলো মানে আমাদের সরকার
এডুকেশন দপ্তরে যারা বাইরের দেশে গিয়ে দেখলো যে এলিমেন্টারি এডুকেশনে আমাদের খুব খামতি রয়েছে, আমাদের শিক্ষকরা কেউ টেট টেট পাস না, কেউ প্রশিক্ষণ নেই, আমাদের শিক্ষকরা কেউ প্রশিক্ষণ নেই, তখন এনওএস থেকে 2 বছরের ডিএলএড করাচ্ছে প্রত্যেক ইন সার্ভিসদের, যে তোমাদের প্রশিক্ষণ নিতে হবে, আর সামনের দিনে যারা টিচার হবে প্রত্যেকেরই টেট এই 2 ইয়ার্স এলিমেন্টারি এডুকেশনের উপরে তাদেরকে কোর্স করতে হবে। বাচ্চাদের সামনে তুমি এমনি যেতে পারবে না, এবং সাথে টেট উত্তীর্ণ হতে হবে, অনেক পরে, আর উন্নত দেশগুলো অনেক আগে। এখন সরকারকেই উচিত যে এলিমেন্টারি এডুকেশনটাকে আরও জোর করে দেখা, ভালো করে, শুধু ইংলিশ মিডিয়াম স্কুল নয়, বাংলা মিডিয়ামকেও কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে, এবং কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা আছে এদেরকে প্রত্যেককে স্কুলে পাঠিয়ে তাদেরকে প্রত্যেক 3 মাস অন্তর তাদেরকে ট্রেনিং দেয়া, তাদের বিচার বুদ্ধি, তাদের এলাকায় গিয়ে সমীক্ষা করা, স্টুডেন্ট কেন আসছে না, কেন বেসরকারি স্কুলে যাচ্ছে, সরকারি স্কুলে কি সমস্যা, কি পাবেন না আপনি, আমরা কোয়ালিফাইড ক্যান্ডিডেট, বিনা পয়সায় পাবেন, মিড ডে মিল পাবেন, আর কি পাবেন, বড় স্কুল, খেলার মাঠ রয়েছে, মনোবিজ্ঞান সম্মত জয়ফুল লার্নিং দেবো আমরা, আতঙ্কহীন ক্লাস রয়েছে আমাদের, কি নেই বলুন? একটা বেসরকারি স্কুলের থেকে একটা সরকারি স্কুল অনেক গুণ ভালো। যাই হোক, কালকের এই আন্দোলন নিয়ে বলতে বলতে একটু বেশি বললাম, খারাপ লাগছে, পড়াশুনো করতে হচ্ছে, কি করব, লড়াইতে টিকে থাকতে গেলে তো পড়াশুনো করতেই হবে, ডেমো দিতে হচ্ছে, মক দিতে হচ্ছে, প্রত্যেকটা শ্রেণী থেকে দুটো করে, প্রত্যেকটা দুটো করে করতে হচ্ছে, সাথে সাথে ডেমনস্ট্রেশনটা মেন, এটা ভালো করে সবাই ভাববেন, প্রত্যেকে চলুন চেষ্টা করি, কপালে হলে হবে। হ্যাঁ, তবে লড়াইয়ের ময়দানে তো কেউ ছাড়ে না, প্রত্যেকে নিজের জায়গা থেকে চেষ্টা করছে, করুন। ভ্যাকান্সিটা আর 20,000 ভ্যাকান্সি হলে কেউ বসে থাকতো না, আমরা আমাদের টার্গেটটা ঠিকই ছিল, হ্যাঁ, কিন্তু কপালটা খারাপ, এসএসসি নিয়েও একটা সমস্যা। এখন দেখা যাক সামনের দিকে যদি মাননীয় মুখ্যমন্ত্রী চান, আমরা তো বিরোধিতা কেউ করি না, আমরা যেগুলো ভুল সেগুলো হয়তো একটু তুলে ধরি, কিন্তু অন্য বিষয়গুলো না, সরকারের কি সরকারের কি প্রকল্প, এগুলো নিয়ে বিরোধিতা কোনোদিনই আমরা করি না। আর আমরা হবু শিক্ষক বা শিক্ষকদের কাজও না সরকারকে বিরোধিতা করা। আমাদের এলিমেন্টারি এডুকেশন একটু ভ্যাকান্সি বাড়ান, একটু লক্ষ্য দিন, গরিব মেহনতি বাড়ির সন্তানরা যেখানে পড়াশুনো করে, শিক্ষকরা যাক, আমার পরিবারটাও বাঁচবে, আমি স্কুলে গিয়ে 8-10টা পরিবারের সন্তানদের নিয়ে আসতে পারবো, এটাই। প্রত্যেকেই কোয়ালিফাইড, আমরা হয়তো ইন্টারভিউয়ে কেউ 5 পাবে, কেউ 10 পাবে, কিন্তু দেখুন কথা বলার ক্ষেত্রে কিন্তু আমরা কেউ পিছিয়ে নেই। দেখা যাক এখন কি হয়, পড়াশোনা করুন, ডেমনস্ট্রেশন করুন, টেক্সট বুকগুলো পড়ুন, সবাই তো ডিএলএড ট্রেনিং দিয়েছেন, সেখানেই তো সব শেখা আছে, সেগুলো একটু একটু করে করুন। 21-23 ব্যাচটা নিয়ে এখন আর কিছু বলবো না, প্রত্যেকেরই টেনশন থাকবে, 21-24, 21-23, 22-24 এসব নিয়ে কোনো কথা হবে না, সামনের দিনে হবে, প্রত্যেকেই পড়াশোনাতে থাকুন, যা হয় দেখা যাবে। শুভরাত্রি, প্রত্যেককে শুভরাত্রি। মিজানুর ভাই অনেকক্ষণ কিন্তু লাইভটা দেখেছে, ভালো ছেলে, পড়াশোনা করছে সবাই, প্রত্যেকে ভালো থাকবেন।